হোসেন। আজকে বায়োজিওগ্রাফি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। বায়োজিওগ্রাফির সিলেবাসটার মধ্যে যে সকল বিষয়গুলো লুকিয়ে রয়েছে তার আগে আমাদের জানতে হবে কি যে বায়োজিওগ্রাফিটা কি। তো বায়োজিওগ্রাফির মধ্যে দেখো কি কি কথাটা লুকিয়ে আছে। বায়োর মধ্যে লুকিয়ে আছে কি যে জীব বা জৈব ব্যাপারটা, আর জিও কথার মধ্যে রয়েছে কি যে পৃথিবী বা পৃথিবীর মধ্যে যে ভৌত পরিবেশ রয়েছে বা ফিজিক্যাল পরিবেশটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে কি এই বায়ো আর ফিজিক্যাল পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক অভিযোজন, তাহলে সেই ব্যাপারটাকে যখন আমরা বর্ণনা করছি তখন সেটা হচ্ছে কি যে বায়োজিওগ্রাফি। তাহলে বায়োজিওগ্রাফির মধ্যে আমাদের আক্ষরিক অর্থে লুকিয়ে আছে কি যে জীব পরিবেশ আর ভৌত পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, তাদেরকে নিয়ে কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আলোচনা হয়েছে। তাহলে 7 নম্বর পয়েন্টে যেটা রয়েছে কি যে সিলেবাসের মধ্যে কনসেপ্ট অফ ইকোলজি। কনসেপ্ট অফ ইকোলজি মানে হচ্ছে কি যে বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র বিদ্যা কি সেই ব্যাপারটা নিয়ে ধারণাটা হচ্ছে কি যে ইকোলজি। তাহলে ইকোলজি কথাটি আমরা আগে জেনে নিই যে প্রাণীবিজ্ঞানী হেকেল সর্বপ্রথম ইকোলজি কথাটি ব্যবহার করেন 1866 সালে। আর তিনি বলেন কি যে বা ইকোলজিকে কিভাবে ব্যাখ্যা করেন। প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনা হলো ইকোলজি। আক্ষরিক অর্থে ইকোলজি কথাটির মানে হলো কি যে বাসস্থান সম্পর্কে জ্ঞান অধ্যয়ন। আবার সামগ্রিক অর্থে যদি বলি তাহলে জীবাণু, উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক অনুসারে জৈব এবং অজৈব উপাদানগুলির মধ্যে সুনিয়ন্ত্রিত ও সক্রিয়ভাবে যে অবিরাম কাজ চলছে সেই বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করাকে কিন্তু বাস্তু সংস্থান বা ইকোলজি বলা হয়। দুটি গ্রিক শব্দ থেকে ইকোলজি কথাটির উদ্ভব হয়েছে। শব্দ দুটি যথাক্রমে হলো কি আইকস, যার অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ বা বাসস্থান, ইংরেজিতে হোম, আর একটা হচ্ছে লগজ, যার অর্থ হচ্ছে কি জ্ঞান অর্জন। অর্থাৎ কি বাড়ি বা বাসস্থান বা গৃহ সম্পর্কে ঠিক জ্ঞান অধ্যয়নটাই হচ্ছে ইকোলজি। এরপরে রয়েছে কি যে বায়োস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ার যখন আমরা কথাটাকে ভাঙবো তখন পাবো একটা হচ্ছে বায়ো কথার অর্থ হচ্ছে কি জীব, আর একটা স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি পরিমণ্ডল। তাহলে জীবের যে পরিমণ্ডল রয়েছে তাকে কিন্তু বলবো আমরা বায়োস্ফিয়ার। তাহলে জীবের পরিমণ্ডল কোথায় গড়ে উঠেছে? আক্ষরিক অর্থে যদি দেখি আমরা তাহলে পুরো পৃথিবীটাকে একটা সামগ্রিকভাবে জীবের পরিমণ্ডল বলা হয়, কিন্তু পুরো পৃথিবীতে সব জায়গায় জীব কিন্তু নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে না। যেমন উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যেমন রয়েছে কি মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে প্রচন্ড শীতের জন্য সেখানে কোনো জীব তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে না। আবার যদি প্রচন্ড উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে যদি চলে যাই যেমন মরুভূমি অঞ্চল, তাহলে মরুভূমি অঞ্চলে উষ্ণতার জন্য বিভিন্ন ধরনের জীব কিন্তু সেখান থেকে বিলুপ্ত হয়ে যায়। তাছাড়াও কিন্তু সেখানে যে ধরনের জীব অধিক পরিমাণে উষ্ণতা সহনশীল তারাই কিন্তু একমাত্র সেখানে নিজেদের বসতি টিকে রেখেছে। আর তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে নাতিশীতোষ্ণ বা কোনো জীবের বসবাসের জন্য অনুকূল সেই সকল স্থানে কিন্তু জীব তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তাহলে পুরো পৃথিবীকে আমরা সামগ্রিক অর্থে বায়োস্ফিয়ার বলতে পারি। কিন্তু এর মধ্যেও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু জীব তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে না। নাসার সার্ভেতে বলা হয়েছে কি যে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরে পর্যন্ত যেখানে অক্সিজেনের সরবরাহটা বজায় আছে তাহলে সেখান পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব বজায় আছে। জীবের অস্তিত্ব বলতে শুধুমাত্র যে আমরা কোন একটা বৃহৎ জীব কিংবা উদ্ভিদকে বোঝাবো সেটা কিন্তু নয়। জীব বলতে কি যার মধ্যে প্রাণ আছে, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের জীবাণু থেকে কীট পতঙ্গ থেকে শুরু করে উদ্ভিদ, মানুষ, বিভিন্ন ধরনের পশু, জন্তু, জানোয়ার সব কিন্তু এখানে আসবে। তারপরে যেটা বলছি ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমে যখন কথা বলবো তা ইকোলজিতে বললাম কি যে বাস্তু সংস্থান, আর ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে একটা বাস্তু সংস্থান কিভাবে চলছে, অর্থাৎ কি যে তাহলে বাস্তু সংস্থানে বিভিন্ন ধরনের জীব পরস্পরের সঙ্গে কি করছে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে অভিযোজন করে নিজের অস্তিত্ব টিকে রাখে। তাহলে পরস্পরের বিভিন্ন ধরনের জীব পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। আবার কি করে যে বিভিন্ন ধরনের জীব কিন্তু আবার ভৌত পরিবেশ বা নিজের আঞ্চলিক বৈশিষ্ট্যের ওপরেও কিন্তু কি করে ক্রিয়া প্রতিক্রিয়া করে। এখানে আঞ্চলিক বৈশিষ্ট্যের মধ্যে আসবে কি যে উষ্ণতা, বৃষ্টি
বৃষ্টিপাত, তাপমাত্রা, ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে অরণ্য, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে কি এই সকল বিষয়ের উপর নির্ভর করে কিন্তু একটা উদ্ভিদ, একটা প্রাণী, একটা কোন একটা জীব, কোন একটা কীট পতঙ্গ বা জীবাণু, তারা কিন্তু নিজেদের অস্তিত্বটাকে কি করছে, একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু বাহিত করছে। তাহলে এটা হচ্ছে যে ইকোসিস্টেম। তারপরে হচ্ছে কি যে বায়োম। তাহলে বায়োম কথাটা যখন আমরা পড়বো, তো বায়োম কথাটার অর্থ হচ্ছে কি যে বায়োম হলো একটি নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত একটা বৃহৎ অঞ্চলে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, সেখানকার বিভিন্ন ধরনের প্রাণী, কীট পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এই সকলের মধ্যে যে একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলে বিভিন্ন ধরনের জীব, কি ধরনের জীব বসবাস করে, সেটাকে আমরা বায়োম বলে জানবো। তারপরে যেটা রয়েছে দেখো যে ইকোটোনের কথা বলা হয়েছে। তাহলে ইকোটোন ব্যাপারটা কি? ইকোটোন হচ্ছে কি যে দুটি ভিন্ন বায়োম বা বাস্তুতন্ত্রের সীমানাকে বলা হচ্ছে ইকোটোন। এটা হচ্ছে একটা মিশ্র অবস্থা, যেমন কি যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বায়োম এক প্রকার, আর উষ্ণ মরুভূমির বায়োম এক প্রকার। যেখানে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আর উষ্ণ মরুভূমির সংযোগ স্থলে কি হচ্ছে সাভানা তৃণভূমি গড়ে উঠেছে। তাহলে এই সাভানা তৃণভূমি অঞ্চলটা হচ্ছে কি একটা ইকোটোন। আবার এইভাবে আবার বলতে পারে কি যে সমুদ্রের বাস্তুতন্ত্র আর স্থলভাগের বাস্তুতন্ত্রের সংযোগ স্থলে যেমন গড়ে উঠেছে উপকূলের বাস্তুতন্ত্র, আবার কি সমভূমি থেকে যখন আমরা পার্বত্য অঞ্চলের দিকে যাব, তাহলে কি জায়গা স্বাভাবিক উদ্ভিদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাহলে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, তাহলে কি যে পরিবর্তনশীল অঞ্চল, সেটাকে বলবো আমরা কি যে ইকোটোন। তারপরে যেটা রয়েছে কমিউনিটি। তাহলে কমিউনিটি কথাটার অর্থ হচ্ছে কি সম্প্রদায়। তাহলে এখানে বায়োজিওগ্রাফিতে কমিউনিটি বলতে একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট জীব গোষ্ঠীর সম্প্রদায়কে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে সম্প্রদায় বলতে ধরো কি সুন্দরবন অঞ্চলে সুন্দরী গাছের একটা সম্প্রদায় রয়েছে, তারপর চন্দন গাছের একটা সম্প্রদায় রয়েছে, তারপরে ধরো সরল বর্গীয় অরণ্যের যে উদ্ভিদ সমূহ রয়েছে তাদের একটা সম্প্রদায় রয়েছে। তাহলে কি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে সম্প্রদায়গুলো লক্ষ্য করা যায়, জীব গোষ্ঠীর যে সম্প্রদায়গুলো লক্ষ্য করা যায়, সেটা উদ্ভিদের সম্প্রদায় হতে পারে, সেটা প্রাণীজ সম্প্রদায় হতে পারে, তাকে আমরা কি বলবো যে কমিউনিটি হিসেবে জানবো। তারপরে যেটা রয়েছে 8 নম্বর পয়েন্টে যে কনসেপ্ট অফ ট্রপিক্যাল স্ট্রাকচার। তো এখানে ট্রপিক্যাল স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে কি যে জীবমণ্ডলের মধ্যে যে পুষ্টিটা রয়েছে, তাহলে পুষ্টির যে একটা তন্ত্র, তাহলে পুষ্টির গঠনটা হচ্ছে কি কি যে প্রথমে সূর্যালোক থেকে একটা সবুজ উদ্ভিদ এনার্জি নিয়ে কি করলো, পুষ্টি সৃষ্টি করলো। তাহলে সেই পুষ্টিটাকে কি করছে, একটা পতঙ্গ গ্রহণ করছে, আর সেই পতঙ্গ থেকে আবার ব্যাঙ থেকে সাপ থেকে আবার বাজ পাখি। তাহলে এই মতো কি হচ্ছে যে পুষ্টিটা একটা নির্দিষ্ট স্তর থেকে গৌণ স্তরের দিকে, কিন্তু গৌণ থেকে আবার প্রগৌণতে এই পুষ্টি স্তরটা কি হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে। তাহলে যে এই পুষ্টির গঠন যেটা রয়েছে, তার সরল রৈখিক হতে পারে বা সরল রৈখিক খাদ্য শৃঙ্খল হতে পারে, আবার জটিল খাদ্য শৃঙ্খলের মধ্যে কিন্তু এই পুষ্টির গঠনটা প্রবাহিত হয়। তারপরে যেটা রয়েছে কি যে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ট্রপিক্যাল রেনফরেস্ট্রি, টৈগা অ্যান্ড গ্রাসল্যান্ড বায়োমাস। তাহলে এই তিনটাকে আমরাকে পড়তে হবে যে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট বা ভৌগোলিক পরিধি আর ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বৈশিষ্ট্য। তাহলে ভৌগোলিক পরিধি আর বৈশিষ্ট্য পড়তে হবে কার, যে ট্রপিক্যাল রেনফরেস্ট্রি, টৈগা অ্যান্ড গ্রাসল্যান্ড বায়োমাস। তাহলে কি যে এর মধ্যে দেখা যাচ্ছে ট্রপিক্যাল রেনফরেস্ট্রির মধ্যে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠছে, আবার টৈগা বনভূমি রয়েছে তার মধ্যে এক ধরনের বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য গড়ে উঠছে, আবার যে গ্রিনল্যান্ড বায়োমাস রয়েছে তার মধ্যে কিন্তু এক ধরনের জীব বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কি রয়েছে 10 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি যে বায়োজিওকেমিক্যাল সাইকেল
সাইকেল উইথ স্পেশাল রেফারেন্স টু কার্বন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। তাহলে বায়োজিওকেমিক্যাল কথাটার অর্থ হচ্ছে কি, বায়ো কথার অর্থ হচ্ছে কি জীব, জিও কথার অর্থ হচ্ছে কি যে পৃথিবী। তাহলে বায়োজিওকেমিক্যাল কথাটার অর্থ হচ্ছে কি যে জীব ভূ রাসায়নিক চক্র, অর্থাৎ জীব এবং ভূমির মধ্যে যে রাসায়নিক চক্রটা তাহলে কিভাবে হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল যে সাইকেল রয়েছে, কেমিক্যাল সাইকেল, তাহলে কেমিক্যাল সাইকেলটা কিন্তু নির্ভর করছে কার ওপরে, জীব এবং ভৌত পরিবেশের ওপরে। ভৌত পরিবেশে কেমিক্যালটা রয়েছে, আবার কি করে জীব কি করছে, সেই কেমিক্যালটাকে ব্যবহার করে পুনরায় আবার সেই স্তরে কিন্তু এনে দাঁড় করছে। তাহলে কি এটা হচ্ছে সাইকেল, অর্থাৎ এখানে কেমিক্যালটাকে ধ্বংস না করেই আবার পুনরায় সেই নির্দিষ্ট অবস্থাতে ফিরে আসছে। যেমন এখানে রয়েছে কি স্পেশাল রেফারেন্স হিসেবে বলা হয়েছে কার্বন, অক্সিজেন আর নাইট্রোজেনের কথা। তাহলে কার্বন চক্র কি, যে কার্বন চক্র হচ্ছে যে পৃথিবীতে যে কার্বন রয়েছে তার 0.03% কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে, আর পৃথিবীতে যে পরিমাণ কার্বন রয়েছে তার কিন্তু 50% রয়েছে সমুদ্রে। তাহলে কি যে জীব কি করছে, সেই বা জীব প্রজাতি কি করছে, সেই কার্বনটাকে নিজেদের মধ্যে নিজেদের কাজের মাধ্যমে, যেমন সবুজ উদ্ভিদ সেই কার্বনটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন গ্লুকোজ তৈরি করে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজ তৈরির সময় সেই কার্বনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেনের সৃষ্টি করে। আবার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে এই মতো করে কার্বন চক্রের মাধ্যমে কার্বন নিজের পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, অক্সিজেন নিজের পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার নাইট্রোজেন যে চক্রটা আমরা পিএইচ পড়তে গিয়ে বলেছিলাম যে বায়ুমণ্ডলে 78.08% নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনটা কি হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে, অণুজীবের মাধ্যমে কি হচ্ছে, সেই নাইট্রোজেনটা মাটির মধ্যে যাচ্ছে, আর মাটির মধ্যে থেকে আবার উদ্ভিদ সংগ্রহ করে কি করছে, জীবের মধ্যে দিচ্ছে। আবার জীবটা যখন মৃত্যুবরণ করছে তখন সেই জীবের মধ্যে যে নাইট্রোজেনটা রয়েছে আবার পুনরায় সেই নাইট্রোজেনটা সোডিয়াম আর অ্যামোনিয়াতে ভেঙে গিয়ে কি হচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে নাইট্রোজেন চক্রের মাধ্যমে কি হচ্ছে যে নাইট্রোজেন প্রথমে সোডিয়াম আর অ্যামোনিয়াতে ভেঙে যাচ্ছে, আর পরবর্তীতে আবার সোডিয়াম আর অ্যামোনিয়া থেকে আবার কি হচ্ছে, নাইট্রোজেন যৌগ তৈরি হচ্ছে। এটা নাইট্রোজেন চক্র। তারপরে রয়েছে যেটা ডিফরেস্টেশন কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে ডিফরেস্টেশন কথাটার অর্থ হচ্ছে কি যে উদ্ভিদের ব্যাপ্তি, অর্থাৎ উদ্ভিদের ধ্বংস যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বা উদ্ভিদের ধ্বংস বা ব্যাপ্তি কিভাবে ঘটছে, নগরায়ন, কৃষিজ জমির পরিমাণ বৃদ্ধি, মরুভূমিকরণ, তারপর শিল্পের বিকাশ। তাহলে এই সকল মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু যে বনভূমির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তাহলে এর বিভিন্ন ধরনের কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ডিফরেস্টেশন কনসিকুয়েন্স মানে হচ্ছে কি যে অরণ্য যে ধ্বংস হচ্ছে, তাহলে এই ধ্বংস হওয়ার ফলে কি কি ফল আমরা লক্ষ্য করতে পারছি, তার অরণ্যের ধ্বংসের ফলাফল যে কতটা ভয়ানক, সেই ব্যাপারটা বর্তমানে কিন্তু একটা বৃহৎ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। তাহলে এই ব্যাপারটা কি যে ডিফরেস্টেশনের কনসিকুয়েন্স বা ধ্বংসাত্মক প্রভাব আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, গবেষণা করতে হবে। তারপরে রয়েছে কি যে ডিফরেস্টেশন ম্যানেজমেন্ট। তারপরে ডিফরেস্টেশনের ম্যানেজমেন্ট বা ডিফরেস্টেশনটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বনচ্ছেদন বা বনভূমিটাকে রক্ষা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে কি যে আমরা পুনরায় বৃক্ষরোপণ করে, যেগুলো আমাদের পতিত জমি রয়েছে তাহলে পতিত জমিতে বৃক্ষরোপণ করে, পুকুরের পাড়ে বৃক্ষরোপণ করে, আমাদের বাড়ির পেছনে গার্ডেন বা বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, আর বাড়ির আশেপাশে যেগুলো ফাঁকা পরিত্যক্ত জমি রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু এই ডিফরেস্টেশনটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে ডিফরেস্টেশন কি, এর কারণ কি, আর এর ক্ষতিকর প্রভাব কি, আর আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি, এই ব্যাপারটা কিন্তু 11 নম্বর পয়েন্টে আমাদের পড়তে হবে। তারপরে 12 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে কি যে বায়োডাইভার্সিটি ডিফারেন্স টাইপ থ্রেটস অ্যান্ড কনজারভেশন মেজার্স। তাহলে বায়োডাইভার্সিটি যখন কথা বলবো, তাহলে বায়োডাইভার্সিটি হচ্ছে কি যে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বা একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলে বিভিন্ন ধরনের জীব, উদ্ভিদ এবং কীট পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অণুজীব পর্যন্ত যে সকল প্রাণী রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলবো আমরা বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটির মধ্যে এখানে
তাহলে ডেফিনিশন হিসেবে আমরা এটুকু জানবো। আবার যখন বলছি কি যে বায়োডাইভার্সিটির টাইপ অফ বায়োডাইভার্সিটি, তখন আমরা কি করব যে জীব বৈচিত্র্যের উপাদানের উপর ভিত্তি করে বায়োডাইভার্সিটিকে কি করছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি যে জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বা জেনেটিক ডাইভার্সিটি, আর একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যের উপর ভিত্তি করে বা স্পেসিফিক ডাইভার্সিটি, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বা বাস্তু সংস্থানগত জীব বৈচিত্র্য বা ইকোসিস্টেম আর হ্যাবিটেট ডাইভার্সিটি। এই 3টে আমাদের কিন্তু পড়তে হবে। তারপরে বলা হয়েছে কি যে থ্রেটস অর্থাৎ হুমকির কথা বলা হয়েছে। হুমকি মানে এখানে আমরা কি বুঝবো? বায়োডাইভার্সিটির হুমকি বলতে আমরা এটা বুঝবো কি যে কোনো একটা জীব প্রজাতির যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোনো একটা জীব প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে, তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাচ্ছে, কিংবা কোনো একটা জীব তার বিলুপ্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাহলে এই ব্যাপারটাকে আমরা একটা হুমকি হিসেবে নিজেদের মধ্যে কিন্তু নিতে হবে। কোনো একটা উদ্ভিদ প্রজাতি বা কোনো একটা জীব প্রজাতি, কোনো একটা কীট পতঙ্গ, কোনো একটা পশু পাখি যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটাকে আমরা বায়োডাইভার্সিটির হুমকি হিসেবে গ্রহণ করব। আর এই যে বিলুপ্ত হয়ে যাওয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ মানুষের কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু প্রভাবিত। তার কারণ মানুষের কর্মকাণ্ড এই পুরো ব্যাপারটাকেই কিন্তু চেঞ্জ করে রেখেছে। আর যার মানুষের কর্মকাণ্ডের উপর প্রভাবিত হয়ে কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতি নিজেদের অস্তিত্ব কিন্তু হারিয়ে ফেলছে। তারপরে যেটা রয়েছে কনজারভেশন মেজর্স। তাহলে কনজারভেশন মেজর্স মানে হচ্ছে কি যে সেই জীব বৈচিত্র্যগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে বা জীব বৈচিত্র্য বিলুপ্তের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কিভাবে কি করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই ব্যাপারটা সম্পর্কে যখন আমরা জ্ঞান অভিহিত হব, তাহলে কি সেই জীব প্রজাতিটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে তার জিনগত বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখতে পারি, সেই ধারণাকে বলছে কি কনজারভেশন মেজর্স। আশা করছি যে আজকের যে টপিকটা রয়েছে, যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের সম্পর্কে তোমাদের নলেজটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে।